ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় ৭৫-এ ন্যাটো কি তার গুরুত্ব হারাচ্ছে? ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। শুধু বড় না, শক্তিশালীও বটে। কারণ এর নেতৃত্বে বা এই জোটে আছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এর মতো বড় বড় দেশ, যারা শুধু অস্ত্রের বলে বলিয়ান না, ধনসম্পদেও বলিয়ান। তো আমরা জাস্ট শুধু আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি যে ন্যাটোর ইতিহাস, এই ইতিহাস মনে রাখা দরকার এই কারণে যে ন্যাটোর বর্তমান অবস্থাকে বুঝতে হলে আমাদের কিছুটা হলেও ইতিহাসকে আসলে জানতে হবে। ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, তাদের মধ্যে সমন্বিত উদ্যোগের একটি ফসল, এবং সেই ফসলের মূল উদ্দেশ্যই ছিল তৎকালীন কমিউনিস্ট শাসিত বা কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো, সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণকে ঠেকানো। এটি ছিল ন্যাটোর উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটনে 12টি দেশ, তার মধ্যে 10টি পশ্চিম ইউরোপের দেশ আর আমেরিকা ও কানাডা, এই 12টি দেশ ওয়াশিংটনে এক চুক্তি স্বাক্ষর করে এবং জন্ম হয় ন্যাটোর। এত গেল ন্যাটোর ইতিহাস। তো ন্যাটোর ইতিহাস যখন সোভিয়েতকে ঠেকাতে, ফলে সোভিয়েতের বিলুপ্তির পরে তার ইতিহাস কিন্তু আরেক রকম। তো ন্যাটোর সোভিয়েত সময়কালে ন্যাটো পুরোপুরি তার দৃষ্টি, তার উদ্দেশ্য, বিদেহ সব কিছুই নিবদ্ধ ছিল সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন যে জোট ওয়ারসা, তার কার্যকলাপের উপর। সোভিয়েত ইউনিয়ন যাতে কোনোভাবে বাড়তে না পারে সেজন্য ন্যাটোর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার মধ্যে ন্যাটোর প্রথম দুটো শর্ত যে দেওয়া হয়েছিল, যে শর্তে বলা হয়েছিল যে কোনো সদস্য, এই ন্যাটো জোটের কোনো সদস্য আক্রান্ত হলে ধরে নেওয়া হবে সে সমগ্র ন্যাটো আক্রান্ত হয়েছে, এবং এটি এখনও বহাল আছে। 2, ন্যাটো জোট যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে তাহলে ন্যাটো জোট শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, এই সিদ্ধান্ত কিন্তু ওই জোটের নেতারা নিয়েছিলেন। তো সোভিয়েত ইউনিয়ন চলে গেছে। সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার সময় আমেরিকান শাসকদের সঙ্গে, আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বা তার পূর্বসূরি জর্জ বুশের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ বা ইয়েলসিনের পরবর্তী রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন, তাদের কিন্তু একটা সমঝোতা ছিল যে আমরা ওয়ারসা জোট ভেঙে দেব, আপনারা ন্যাটো জোট ভেঙে দেন। তখন কিন্তু ন্যাটোর পক্ষ থেকে মৌখিকভাবে প্রতিশ্রুতি ছিল যে হ্যাঁ, ন্যাটো জোট ভেঙে দেওয়া হবে, কিন্তু আদপে সোভিয়েত ওয়ারসা জোট ভেঙে গেলেও ন্যাটো জোট কিন্তু ভাঙেনি। বরং ন্যাটোর যারা মাথায় ছিলেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড বা যুক্তরাজ্য, যাই বলি না কেন, তারা প্রত্যেকে ন্যাটোকে পূর্ব ইউরোপের দিকে বাড়াতে শুরু করলেন, এবং পূর্ব ইউরোপের একের পর এক দেশকে, এমনকি যারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম হয়েছিল যেসব দেশের, তাদেরকে অন্তর্ভুক্ত করা শুরু করলেন, যে জিনিসটি কিন্তু রাশিয়া খুব ভালোভাবে মেনে নিতে পারেনি। তখন বরিস ইয়েলসিন কিন্তু বিষয়টি বিল ক্লিন্টনের কাছে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছে তুলেছিলেন, এবং তিনি দেখব করে বিষয়টি আর দেখেননি, পরবর্তীকালে ঝুলে গিয়েছিল। এরপরে আসি আমরা ন্যাটোর যে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী পদক্ষেপগুলোর দিকে। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী পদক্ষেপগুলো কি? সোভিয়েত ইউনিয়ন পরবর্তী পদক্ষেপগুলো হলো যে আমেরিকা তার দৃষ্টি বা এই বিশ্ব পরিস্থিতি সামলাতে যে জায়গায় গেছে, ন্যাটো জোটের সদস্যরা সেখানে তাদের সঙ্গী হয়েছে। এর মধ্যে আফগানিস্তান আছে, এর মধ্যে ইরাক আছে, এর মধ্যে লিবিয়া আছে, এর মধ্যে সিরিয়া আছে, সবাই। কিন্তু ন্যাটো জোটের মূল ছিল কিন্তু ইউরোপে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিরাপত্তা দেয়া, এবং সেটি তাদের মূল লক্ষ্য। তাহলে সোভিয়েত পরবর্তী সময়ে তারা কিন্তু সরে গেল অন্যদিকে। এরপরে যে সমস্যাটা বড় আকারে তৈরি হলো সেটা হলো 2022-এ। 2022-এ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো বা ইউক্রেনে
বেশ কিছু জায়গা তারা দখল করে নিল। এই দখল করার ফলে আর একটা নতুন ঘটনার সূত্রপাত হলো, যে সূত্রপাতে বকলমে ইউক্রেনকে সামনে রেখে এই যুদ্ধে জড়িয়ে গেল ন্যাটো বা বলা যায় আমেরিকা। এখন ন্যাটোর সংকটটা কোথায়? ন্যাটোর সংকট দুইভাবে। আমরা যদি একটু দেখি যে সোভিয়েটের পতন ন্যাটোর জন্য সবচেয়ে বড় একটা সাফল্য। আর যদি বলা যায় যে ২০ বছরের বেশি সময় আফগানিস্তানে লড়াই করার পরেও আমেরিকা তথা ন্যাটো জোটকে একদম সব কিছু ফেলে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হয়েছে, ফলে এটা তাদের অসাফল্যের একটা বড় নজির। ইরাকেও তাদের সে ধরনের সাফল্য নেই, লিবিয়াতেও নেই, এমনকি সিরিয়া তারা কখনোই সিরিয়াকে সেইভাবে দখল করা হোক বা সিরিয়ার যে তাদের লক্ষ্য ছিল যে সিরিয়ার শাসকদের পরিবর্তন করা, সেটিও তারা পারেননি। এখন তাদের শেষ খেলাটা চলছে ইউক্রেনকে ঘিরে। ইউক্রেনে রাশিয়া খড়গহস্ত, রাশিয়া সেই তাদেরকে কোনোভাবেই ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হওয়া তো দূরে থাক, তার কোনোভাবেই তার নিজের হাত থেকে ছাড়তে নারাজ। এদিকে এই পরিস্থিতিতে ন্যাটোর প্লাটিনাম জুবিলি উৎসব চলছে ওয়াশিংটনে। এই উৎসবের উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বাইডেন, ন্যাটোর যখন জন্ম হয় তখন বাইডেনের বয়স 6 বছর। আজ বাইডেন 81 বছরের একজন বৃদ্ধ। বাইডেন এটার উদ্বোধন করতে গিয়ে বলেছেন যে রাশিয়াকে ঠেকাতে যা যা করা দরকার আমরা করব, এবং ইউক্রেনই পারবে, একমাত্র ইউক্রেনই পারবে রাশিয়াকে ঠেকাতে। কিন্তু ন্যাটো জোটের অন্যান্য নেতারা এত বেশি আশার আলো দেখছেন না যতটা বাইডেন দেখছেন, কারণ 2 বছরের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু রাশিয়া যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার নজির কিন্তু তাদের সামনে নেই। এখন যদি ইউক্রেনেও তারা শেষ পর্যন্ত রাশিয়ার শর্তে ইউক্রেন যুদ্ধ মেটাতে হয়, তাহলে কিন্তু সেটা ন্যাটোর জন্য খুব একটা ভালো হবে না। 2, সবচেয়ে বড় যে সংকট সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এর আগের পর্যায়ে যখন ক্ষমতায় ছিলেন 2017 থেকে 2020 পর্যন্ত, তখন কিন্তু তিনি বলেছিলেন যে ন্যাটো জোটের যে সদস্য তাদেরকে চাঁদার পরিমাণ বাড়াতে হবে, কারণ ইউরোপের 30টি দেশ মিলে যে পয়সা দেয়, ন্যাটো জোটে যে চাঁদা দেয়, একা আমেরিকা তার 70% পয়সা দেয়। সুতরাং তিনি প্রত্যেকটি দেশকে বলেছিলেন যে ন্যাটোয় তাদের আর্থিক অবদান বাড়াতে হবে। ইতিমধ্যে বেশ কিছু দেশ বাড়িয়েছে। এখন আগামী 5 নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট ইলেকশন। এই নির্বাচনে কে আসবেন, বাইডেন না ট্রাম্প? এখনও পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে তাতে বাইডেনের আসার সম্ভাবনা খুবই কম, এবং ট্রাম্প জিতবেন বলেই সবাই ধরে নিয়েছেন। সেই ধরে নেওয়ার কারণে ইউরোপের নেতারা কিন্তু ট্রাম্পের যারা যারা সহযোগী হতে পারেন বা তার কর্মকর্তা হতে পারেন তাদের সঙ্গে কিন্তু ওয়াশিংটনে বৈঠকে বসছেন যে কীভাবে ন্যাটোকে রক্ষা করা যায়। তো ন্যাটোকে রক্ষা করাটা আমেরিকার জন্য যত দরকার তার চেয়েও বেশি কিন্তু জরুরি ইউরোপের জন্য, কারণ এই ইউরোপের দেশগুলো দীর্ঘদিন ধরে আমেরিকার কাঁধে বন্দুক রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন যদি আমেরিকা আর ওখান থেকে সরে যায়, তাহলে কিন্তু ইউরোপের দেশগুলো সত্যি বিপদে পড়বে, কারণ তারা কিন্তু প্রস্তুত না। এই মুহূর্তে ইউরোপে বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে, সেটা জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, বিভিন্ন ঘাঁটিতে প্রায় 60,000-এর বেশি মার্কিন সৈন্য আছে। সেখানে আছে শত শত মার্কিন যুদ্ধবিমান, সেখানে আছে ট্যাঙ্ক, অন্যান্য সাজোয়া গাড়ি আছে। সবচেয়ে বড় জিনিস সেটি হলো পারমাণবিক অস্ত্র সংবলিত ক্ষেপণাস্ত্র। এখন এই নিরাপত্তার চাদরে ঢাকা থাকা অবস্থায় ইউরোপ যে নিরাপত্তা ভোগ করেছে, সেই নিরাপত্তা যদি আমেরিকা প্রত্যাহার করে নেয়, তাহলে ইউরোপীয় কখনোই সুদিন থাকবে না। তবে আমেরিকারও স্বার্থ আছে। আমেরিকা এমনি এমনি এই কাজটি করে না। আমেরিকা জানে যে যদি ইউরোপকে ঠিক রাখা যায়, তাহলে আমেরিকা এবং ইউরোপের মিলিত বাণিজ্য বা সেখানে যে পুঁজির যে চলাচল বা পুঁজির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত থাকবে। তবে এই যে
দুই পক্ষেরই কিছু না কিছু স্বার্থ আছে, তবে স্বার্থ অবশ্যই ইউরোপের ক্ষেত্রে অনেক বেশি, সেই জন্য তারাও অনেক বেশি চিন্তিত ট্রাম্পকে নিয়ে। এখন যদি আগামী 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জিতে আসেন, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ কী হবে এ নিয়ে কিন্তু বড় আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সঙ্গে এই আশঙ্কাও থাকছে যে ইউক্রেনে যদি খুব শিগগির যদি ন্যাটো কোনো সাফল্য না পায়, তাহলে তার জন্য সেটাও বড় দুঃসংবাদ বহন করবে। কারণ জেলেনস্কি বলে দিয়েছেন যে তার দরকার বিপুল পরিমাণ অস্ত্র এবং তিনি এর জন্য কোনো ধরনের শর্ত মানতে রাজি নন। তার অর্থ তিনি যে অস্ত্র পাবেন সেই অস্ত্র দিয়ে তিনি রাশিয়ার ভেতরে আক্রমণ চালাতে চান, যেটা ন্যাটো জোটের পক্ষে মানা কঠিন এবং মানলে হয়তো আরও বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হবে। সেক্ষেত্রে এই যুদ্ধ এমনও হতে পারে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে এবং তার পরিণতি মানব জাতির কারোর জন্য, বিশ্বে যে যেখানেই থাকুক না কেন, কারোর জন্য সুফল বয়ে নিয়ে আসবে না। ধন্যবাদ সবাইকে।